ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জে অস্ত্র হাতে প্রতিরোধে নেমেছিলেন সাবেক এমপি শামীম ওসমান। গণঅভ্যুত্থানের দুদিন আগেও দলের কার্যালয়ে প্রকাশ্যে দেখা গিয়েছিল তাকে, কিন্তু গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে আর দেখা যায়নি তাকে। পালিয়ে বেরিয়েছেন এদিক সেদিক। সেনাপ্রধানের ভয়ঙ্কর অভিযানে গ্রেফতার হলো নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। অবশেষে গোয়েন্দাদের জালে ধরা পড়লেন পলাতক শামীম ওসমান। সারা দেশে খুশির বন্যা। গোপন অপারেশনে ডেভিড হান্টের শীর্ষ নেতা নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী। শেষ পর্যন্ত প্রফেসর ইউনুসও ম্যানেজড হয়ে গেছে। হ্যাঁ, ভারতের মাধ্যমে ইউনুস ম্যানেজড। অবাক হলো করোনা সত্য। মানে বিষয়টা এরকম, প্রচন্ড ভারত বিরোধী ডক্টর খলিলুর রহমানরাও এখন ভারত এবং যুক্তরাষ্ট্রকে এক করে খেলছে। যেমন খলিলুর রহমান, ইউনুস এরা হলো আমেরিকাপন্থী, এরা ভারত বিরোধী ছিল। কিন্তু ট্রাম্পের যে পলিসি, ট্রাম্প বাধ্য হচ্ছেন যে তাদের যে ইন্টারেস্ট বা তাদের যে খেলা দক্ষিণ এশিয়ায়, এটা ভারতকে সাথে নিয়েই খেলতে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, অবশেষে 11 মাস পর গোয়েন্দাদের জালে পলাতক শামীম ওসমানের ধরা পড়া এবং ডক্টর ইউনুসকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। 1981 সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের। এরপর 1996 সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এ সময় তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হরত্যাকর্তা। ওই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন। তবে এই তথাকথিত সাহসী শামীম ওসমান 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরখা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিশ পাওয়া যায়নি। 2006 সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও 2007 সালের 1/11 পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন 2009 সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। 2011 সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভি। আইভির কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। 2014 সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ 4 আসনে বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিলেন। 1/11 এর পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে। ওই সময় দুদক ঘোষিত শীর্ষ 50 দুর্নীতিবাজের মাঝে 9 নম্বরে ছিলেন শামীম ওসমান। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা হয়নি। আদালতে সে সময় শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি হকের নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জ টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে। শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন। অথচ এই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের 2 কোটি টাকার পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম ওসমান। পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশার বিস্তার ঘটেছে। নারায়ণগঞ্জে বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসের ঝুট ব্যবসা শামীম ওসমান নিয়ন্ত্রণ করতেন। নারায়ণগঞ্জের শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত। তাছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম ওসমানের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো। শামীম ওসমানের কোম্পানির IGW লাইসেন্স বাতিল, এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দিতে চাই। 2014 সালে অবৈধ ভিওআইপি ব্যবসায় শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা IGW লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি। শামীম ওসমানের মালিকানাধীন কে টেলিকমিউনিকেশনসের কাছে বিটিআরসির বকেয়া ছিল 78 কোটি 20 লাখ টাকা।
ওই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি। শুধু তাই নয়, 2014 সালের 5 জানুয়ারির বিনা ভোটের নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়ে পড়েন। বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা। 2014 সালের 15 ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামীম ওসমানকে এই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয়। আলোচিত ত্বকী হত্যা বা 7 মার্ডার কোনটি থেকে শামীম ওসমান বা এই কুখ্যাত ওসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারে না। 2013 সালের 6 মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী নিখোঁজ হয়। নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাজিদের বিরুদ্ধেও বলিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি। মূলত রাব্বিকে শায়েস্তা করতেই তার মেধাবী সন্তান ত্বকীকে পরিকল্পিত উপায়ে হত্যা করা হয়েছিল। শামীম ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের টর্চার ছেলে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়। জনগণের প্রবল চাপে ত্বকী হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন নড়েচড়ে বসেছিল। অবশেষে ত্বকী হত্যার অভিযোগে গ্রেপ্তার হন আজমেরী ওসমানের ক্যাডার সুলতান শওকত ভ্রমর। গ্রেপ্তারের পর জবানবন্দিতে ভ্রমর বলেন, আজমেরী ওসমানের টর্চার সেলে 2013 সালের 6 মার্চ রাতে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়। আজমেরীর নেতৃত্বে হত্যাকাণ্ডে আরও বেশ কিছু ওসমান পরিবারের ভাড়াটে ক্যাডার অংশ নেয়। ত্বকী হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর একটি পত্রিকা অফিসে হামলা চালিয়েছিল আজমেরী ওসমানের অনুসারীরা। শামীম ওসমান বা ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তার ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা। তাছাড়া সংবাদ পছন্দ না হলেই ওসমান ভাইদের রোষানলে পড়েন সাংবাদিকেরা। এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে। দৈনিক সংবাদের নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক ছিলেন সাংবাদিক বংশী সাহা। 1998 সালে বংশী সাহাকে চাষারায় জিয়া হলে ডেকে নিয়ে মারধর করেন শামীম ওসমান। 2000 সালে অসুস্থ অবস্থায় মারা যান বংশী সাহা। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ওপর একসময় একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শামীম ওসমান। ওই সময় শামীম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছিল। সবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা গেছে শামীম ওসমানকে। শেষ পর্যন্ত প্রফেসর ইউনুসও ম্যানেজড হয়ে গেছে। হ্যাঁ, ভারতের মাধ্যমে ইউনুস ম্যানেজড। অবাক হলো কারণ সত্য। মানে বিষয়টা এরকম, প্রচন্ড ভারত বিরোধী ডক্টর খলিলুর রহমানরাও এখন ভারত এবং যুক্তরাষ্ট্রকে এক করে খেলছে। যেমন খলিলুর রহমান, ইউনুস এরা হলো আমেরিকাপন্থী, এরা ভারত বিরোধী ছিল। কিন্তু ট্রাম্পের যে পলিসি, ট্রাম্প বাধ্য হচ্ছেন যে তাদের যে ইন্টারেস্ট বা তাদের যে খেলা দক্ষিণ এশিয়ায়, এটা ভারতকে সাথে নিয়েই খেলতে। ভারত, যুক্তরাষ্ট্র বা অতীতে যেরকম করেছে যে যুক্তরাষ্ট্র ভারতের চোখে দক্ষিণ এশিয়াকে দেখবে, এই জায়গাটা থেকে বের হওয়ার চেষ্টা অনেকবার করেছিল কিন্তু পারেনি। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এভাবেই সাজানো হয়েছে, ভারতকে লাগবেই, ভারতকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মাতব্বরি দিয়ে দিবে। এটা এখনো ট্রাম্পের ফরেন পলিসি, কিছু করার নেই, এটা বাস্তবতা। এই জায়গাটা থেকে ইউনুস, খলিলুর রহমান এরা যেখানে দেখেছে যে না, এখানে আলাদাভাবে আমরা আমেরিকার সমর্থন নিয়ে চলতে পারছি না, আমেরিকার সমর্থন পেতে হলে ঘুরে ফিরে ভারতকে লাগেই, অতএব বরং ভারত আমেরিকাকে এক করে আমরা কিছু করি। এই জায়গাটায় ভারতের সাথে আপোষ করতে ইউনুস, খলিলুর রহমান এরা রাজি হয়েছে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এখন আর ইউনুসের বিরুদ্ধে কিচ্ছু বলে না। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শুনে তো অবাক, তারা বলছে যে আমরা বাংলাদেশ সরকারের সাথে যে কোনো বিষয়ে আলোচনা করতে চাই, আলোচনা করতে পারে যে কোনো বিষয়। এই যে কোনো বিষয় আলোচনা, এটা তো আওয়ামী লীগের সাথে বলতো। এর মানে ইউনুস, খলিলুর রহমান এরা ম্যানেজড, এবং এই ম্যানেজড হয়ে যাওয়ার মূল মেকানিজমটা কিন্তু যুক্তরাষ্ট্র। দর্শক, একটা খবর, ঢাকার সঙ্গে সম্পর্ককে যেভাবে দেখেন ওয়াশিংটন, যেভাবে দেখে ওয়াশিংটন, এটা মাইকেল কুগেলম্যান ব্যাখ্যা করেছে। কুগেলম্যানের অনেক ব্যাখ্যা সঠিক হয়েছে। যুক্তরাষ্ট্র কোন দিকে যায় কি, স্রোতের বিপরীতে কুগেলম্যান অনেক কথা বলে বাংলাদেশি অনেক বিশ্লেষকের গালি খেয়েছেন, তারপর কুগেলম্যানের কথাই সত্য হয়েছে। যেমন পিটার হাস চেয়েছিলেন যে বাংলাদেশে ডামি নির্বাচন ঠেকানোর, কিন্তু পারেন নাই, বরং পিটার হাসকে চলে যেতে হয়েছে। এই ধরনের ভবিষ্যৎবাণী কিন্তু কুগেলম্যান কিছুটা করেছে, যে আসলে ওই ভারতের প্রভাবের উপরে যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে না, বরং ভারতের মাধ্যমে আমেরিকা ম্যানেজড হয়ে যাবে। তার মধ্যে 24-এ ডামি নির্বাচনের ক্ষেত্রে পিটার হাস বরং লজ্জা পেয়েছেন যে এত কিছু করলাম, শেষ পর্যন্ত ভারতের কথায় যুক্তরাষ্ট্র ডামি নির্বাচনে বৈধতা দিয়ে দিল নির্বাচনের আগেই। এই জন্য পিটার হাস আগে ক্ষোভে অভিমানে শ্রীলঙ্কা গিয়েছিলেন, নিরুদ্দেশ হয়েছিলেন। দর্শক, এই জন্য কুগেলম্যানের যে ব্যাখ্যাটা, এটা ইম্পর্টেন্ট, আমি আসছি সেদিকে। এমনকি আমাদের ছাত্র জনতা, হাসনাত, নাহিদরা, এরাও জিনিসটা বুঝে গেছে যে না, ভারতের মাধ্যমে ইউনুস সরকারও কার্যত ম্যানেজড। এরা ওইভাবে বলেনি, ওরা এখন ভারত বিরোধী হয়ে উঠছে, কারণ রাজনীতির ফয়সালা হবে মাঠে, নতুন কাউকে লাগবে, ইউনুস ম্যানেজড।
সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই দিন শেষ। নাহিদ ইসলামের কথা বলছে। তার মানে ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে হচ্ছে, বার্তা দিতে হচ্ছে, নানান বক্তব্য দিতে হচ্ছে। দাদাদের বিরুদ্ধে, সীমান্ত হত্যা বা এগুলোর বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিতে হচ্ছে। কুগেলম্যানের বক্তব্যটা ইম্পর্টেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যাপকভাবে বিদেশি সহায়তা কমিয়েছে মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ওয়েলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান। এখন এই ট্রাম্প বিদেশি সহায়তা কমিয়েছে। বিদেশি সহায়তা কমানো মানে বিদেশি রাজনীতিতে নাক গলানো কমানো, কাউকে বিশেষভাবে হেল্প করাটা কমানো। কারণ বিদেশি সহায়তা কমানো মানে ইউনুসকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র আলাদাভাবে তেমন কিছু করতে পারবে না। এই জন্যই যে নিজেরা না বলে যে ভারত তোমরা মাতব্বরি করো অল্প টাকায়, আর ভারত তো টাকা ছাড়া মাতব্বরি করতে পারে বাংলাদেশে। চীনের টাকা আছে কিন্তু ভারতের টাকা নাই, টাকা ছাড়া ফাও মাতব্বরি করতে, এটা করেছে। এটাই আমাদের ৭১ ব্যবসার ফল। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেয়ার কিংবা রাষ্ট্র গঠনের অর্থ ব্যয় তাদের আগ্রহ নিতান্তই কম। এই যে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়া কিংবা রাষ্ট্র গঠনের অর্থ ব্যয় মানে সংস্কার, নির্বাচন, এগুলোতে তাদের আগ্রহ কম। তার মানে কি, ভারত তোমরা দেখো, ইউনুসের যদি শক্তি থাকে না, যুক্তরাষ্ট্র পুরোপুরি ইউনুসকে রক্ষা করবে, টাকা দিবে, সমর্থন করবে সব, তাহলে ওই ইউনুস ভারত বিরোধীদের মধ্যেই থাকতেন। কিন্তু দেখছেন যে না, যুক্তরাষ্ট্র কিছু পারে না, কোনো পয়সা বের হয় না। বাইডেনের কাছ থেকেও পয়সা বের হতো না, ট্রাম্পের কাছ থেকে তো বের হবেই না। তো পয়সা বের না হলে সে ইউনুসকে কিভাবে রক্ষা করবে? ইউনুসের মূল শক্তি এই জায়গাটায় ধরা, এই ট্রাম্পের নীতিতে। এই জন্য ইউনুস এখন ভারতের সাথে আঘাত করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যকার সাম্প্রতিক ফোনালাপের কথা উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের পক্ষ থেকে ওই ফোনালাপের যে বিবরণ প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটনের কাছে এখন ঢাকার সঙ্গে সম্পর্কের গুরুত্ব বাণিজ্য ও আঞ্চলিক বৃহৎ শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক রাজনীতি কূটনৈতিক বিষয়ক সামগ্রিক ফরেন পলিসির উইকলি সাউথ এশিয়া ব্রিফিং এ তিনি কথা বলেন। এই যে উপরের যে লাইনটা, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক মূলত বাণিজ্যিক বা আঞ্চলিক বৃহত্তর শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে। এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাল্লা দেয় চীনের সাথে, ইউনুস আবার চীনে গিয়েছিলেন, এখন কি করবে? চীনের সাথে পাল্লা দিবে টাকা ছাড়া, মানে ইউনুস ওই জায়গা থেকে দুর্বল হয়ে গেলেন। আর ইউনুস যে যুক্তরাষ্ট্রপন্থী এটা সবাই জানে। বিশেষ করে ডেমোক্রেটরা ক্ষমতা থাকলে ইউনুস মনে করতো যে আমি তো এখন ওয়ার্ল্ড রাষ্ট্রপতি, ডেমোক্রেটরা ক্ষমতায়, বিশ্ব চালায় তারা, কিন্তু না, সেই জায়গাটা এখন আর নেই। কুগেলম্যান লিখেছেন, দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইন্দো প্যাসিফিক নিরাপত্তা বৃদ্ধিতে অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেন। তার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইন্দো প্যাসিফিক নিরাপত্তার অর্থ হলো চীনের প্রভাব মোকাবেলা, কিন্তু এই দুটি লক্ষ্যই বাংলাদেশের সঙ্গে কঠিন চ্যালেঞ্জ তৈরি করে বলে মনে করেন দক্ষিণ এশিয়া বিষয়ক এই বিশেষজ্ঞ। হ্যাঁ, চীনের প্রভাব মোকাবেলার জন্য যদি যুক্তরাষ্ট্রের সাথে ফোনে কথা বলে, সেটা নিঃসন্দেহে ভারতের কাছাকাছি নিয়ে যাবে। ভারত তো চাই এটাই। এই জন্য ওয়ার্ল্ড পলিটিক্সের খেলায় আসলে প্রফেসর ইউনুস একটা মাইন্ড চিপায় পড়েছেন, যার ফলে ইউনুস এখন সেফ এক্সিট নেওয়ার জন্য ভারতের হাত ধরেছেন, ভারতের কোলে উঠেছেন। আশ্চর্য হচ্ছেন যে ইউনুস সরকার ভারতের কোলে উঠেছে। হ্যাঁ, এটাই ঠিক। প্রমাণ, ভারত কিচ্ছু বলে না ইউনুসের বিরুদ্ধে। প্রমাণ, বিএনপি ভারত ইউনুসকে মেনে নিয়েছে। এখন বিএনপি মনে করে ইউনুস তাদের সরকার, এবং বিএনপি ক্ষমতা আসলে নাকি ইউনুসকে কাজে লাগাবে, এবং বিএনপি মনে করে যে ইউনুস তাদেরকে ক্ষমতায় উঠিয়ে দিয়ে যাবে। এটা লন্ডন সমঝোতা হয়েছে। তো ভারতের কোলে উঠেছে বলে এই ঘটনাগুলো হয়েছে। এমনকি ফেব্রুয়ারিতে নির্বাচন, তারেক রহমান দেশে আসা ইত্যাদি, এগুলো ওই ভারতের কোনো না কোনো প্রভাব রয়েছে। তো দর্শক, ইউনুস ম্যানেজ হয়ে গেছেন, এটাই সত্য। দেশ গঠনে কোনো তালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেব না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবেন, সেজন্য আমরা কোনো ধরনের তালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেব না। আপনাদের অধিকারের জন্য আমরা সব সময় রাজপথে থাকব। সোমবার দুপুরে নাটোর শহরে মাদ্রাসা মোড়ে পদযাত্রায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে সবাই মিলে এক হয়ে ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম। ফ্যাসিবাদ থেকে শিক্ষা না নিলে পরিণতি ভালো হবে না। ফ্যাসিবাদ সরকারের পতন
পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুনভাবে বাংলাদেশ গঠন করতে হবে। আপনারা আস্থা রাখুন, যেভাবে গণঅভ্যুত্থানে আমরা আপোষ করিনি, তেমনি দেশ গঠনের এ যাত্রায় আমরা আপোষ করব না। আপনাদের অধিকারের জন্য আমরা সব রাজপথে থাকব। সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমরা বিশ্বাস করি যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, সেই একইভাবে আমরা দেশ গঠন করব। নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবেন, সেজন্য আমরা কোনো ধরনের তালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেব না। জুলাই সনদ ও স্বীকৃতি নিয়ে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানে আমার ভাই বোন শহীদ হয়েছে, তাদের শহীদি মর্যাদা নিশ্চিত করতে হবে, তাদের সংবিধানে স্বীকৃতি থাকতে হবে। সেজন্য প্রয়োজন আমাদের জুলাই সনদ। যে সমস্ত মানুষ গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল তাদের জুলাই সনদ ও স্বীকৃতি দিতে হবে। নাটোরকে নিয়ে তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাস নাটোর থেকে মুক্ত করবেন। 24-এ গণঅভ্যুত্থানে নাটোরের ছাত্র জনতা, শিক্ষক সমাজ রাজপথে নেমে সবার ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদকে সরিয়েছিলেন। আমরা এত উন্নয়নের গল্প শুনেছি, নাটোরে এসে কিছুই দেখিনি। কোনো বিশ্ববিদ্যালয় নেই, কলেজ নেই, গ্যাস নেই নাটোরে আমরা শক্তিশালী নেতৃত্ব পেতে যাচ্ছি। সন্ত্রাস, চাঁদাবাজ নাটোরের মাটি থেকে চিরতরে নির্মূল করতে পারবো।